সিলভিয়া প্লাথ এমন একজন কবি যার লেখা পরিচিত কোনো অনুভূতির গভীরে গিয়ে তার একেবারে কাঁচা আসল রূপটাকে বের করে আনে। আজকে আমরা তারই লেখা অসাধারণ একটি কবিতা মর্নিং সং নিয়ে কথা বলবো। এই কবিতায় তিনি নতুন মা হওয়ার অভিজ্ঞতাকে এমনভাবে এঁকেছেন যা এক কথায় অবিশ্বাস্য রকম সৎ। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব সিলভিয়া প্লাথকে নিয়ে, তারপর জানব এই কবিতাটির প্রেক্ষাপট, এরপর ডুব দেব কবিতার ভেতরের আবেগ আর অনুভূতির জগতে। শেষে দেখব প্লাথ কি কি কৌশল ব্যবহার করেছেন এবং কেন এই কবিতাটা আজও এতখানি প্রাসঙ্গিক। কবিতাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে কবিকে বুঝতে হবে, তাই না? সিলভিয়া প্লাথ ছিলেন আমেরিকান সাহিত্যের এক উজ্জ্বল তারকা, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল নানা ধরনের মানসিক সংগ্রাম আর ঝড়ে ভরা। আর সত্যি বলতে তার জীবনের এই জটিলতাই তার লেখাকে এত শক্তিশালী, এত মর্মস্পর্শী করে তুলেছে। এই টাইমলাইনটা দেখলে এক ঝলকে প্লাথার জীবনটা বোঝা যায়। বস্টনে জন্ম, বিখ্যাত কবি ট্যাড হিউজের সাথে বিয়ে, আর তারপর তার সবচেয়ে বিখ্যাত কাজগুলো প্রকাশ। কিন্তু এর পাশাপাশি ছিল গভীর বিষণ্ণতার এক অন্ধকার দিক। দুঃখজনকভাবে তার জীবন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু তার কাজ তাকে এনে দেয় মরণোত্তর পুলিৎজার পুরস্কার, যা তার প্রতিভার এক অসাধারণ স্বীকৃতি। তো প্লাথর জীবন থেকে এবার আমরা সোজা চলে যাব একটা নির্দিষ্ট সময়ে, যে সময়ে জন্ম নিয়েছিল মর্নিং সং কবিতাটি। এখানে কয়েকটা জরুরি তথ্য আছে কবিতাটা নিয়ে। দেখুন, এটা লেখা হয়েছিল তার প্রথম সন্তান ফ্রিডার জন্মের ঠিক পরে, মানে এটা তার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উঠে আসা। আর এর গঠনটাও খুব ইন্টারেস্টিং। কবিতাটা লেখা হয়েছে 3 লাইনের স্তবকে, একটা বেশ গোছানো ফর্মে, অথচ এর ভেতরের অনুভূতিগুলো কিন্তু বেশ অগোছালো, বেশ জটিল। এই বৈপরীত্যটাই কবিতাটাকে অন্য মাত্রা দিয়েছে। আসলে পুরো কবিতাটা একটা জার্নির মতো, একজন নতুন মায়ের আবেগঘন এক যাত্রা, যার শুরুতে আছে সন্তানের থেকে এক ধরনের মানসিক দূরত্ব, আর শেষে গিয়ে সেই দূরত্বটা ধীরে ধীরে কেটে গিয়ে একটা সংযোগ তৈরি হচ্ছে। কবিতাটার শুরুটাই কিন্তু বেশ অবাক করার মতো। এখানে কোনো উষ্ণতা বা আবেগের কথা বলা হচ্ছে না, বরং শুরুই হচ্ছে একটা যান্ত্রিক ছবি দিয়ে। নবজাতককে বলা হচ্ছে একটা মোটা সোনার ঘড়ির মতো, যেন ভালোবাসা দিয়ে চালু করা একটা যন্ত্র। প্লাথো শুরুতেই একটা দূরত্বের অনুভূতি তৈরি করছেন। মা যেন শিশুটিকে নিজের অংশ হিসেবে দেখছেন না, বরং দেখছেন প্রকৃতির আর 5টা জিনিসের মতো। শিশুর কান্নাটাও যেন আর ব্যক্তিগত থাকছে না, হয়ে উঠছে প্রকৃতিরই একটা অংশ, ঠিক বাতাস বা মেঘের মতো। আর এই যে একটা বিচ্ছিন্নতার অনুভূতি, এটা পরের দিকে আরও গভীর হয়। বাবা মা যেন বুঝতে পারছেন না তাদের কি করণীয়, আর মা নিজের পরিচয় নিয়েই সন্দিহান হয়ে পড়ছেন। এখানে প্লাথ এমন একটা সত্যি কথা বলছেন যা নিয়ে সহজে কেউ মুখ খোলে না। নতুন মা হওয়ার পর অনেকেই হয়তো সন্তানের সাথে তাৎক্ষণিক সেই গভীর টানটা অনুভব করেন না। প্লাথ সেই দ্বিধা, সেই পরিচয় সংকটের অনুভূতিটা কি এখানে তুলে ধরেছেন সাহসের সাথে। কিন্তু এখান থেকেই কবিতাটার মোড় ঘুরতে শুরু করে। একটা সূক্ষ্ম পরিবর্তন আসে। মা এবার শিশুর শারীরিক উপস্থিতিতে সাড়া দিতে শুরু করেন। এটাই কবিতার টার্নিং পয়েন্ট, যখন শিশুর একটা ছোট্ট কান্না শুনেই মা সহজাত প্রবৃত্তির বশে বিছানা থেকে উঠে আসেন। এখানে তিনি নিজের শারীরিক অবস্থাকে বর্ণনা করেছেন কাউ হেভি বলে, যা মাতৃত্বের একটা কঠিন কিন্তু বাস্তব দিক। এই মুহূর্তে থেকেই যেন সেই দূরত্বের বরফ গলতে শুরু করেছে। কবিতাটা শেষ হয় একটা অসাধারণ সুন্দর ছবি দিয়ে, যেখানে বিস্ময় আর যোগাযোগের একটা নতুন শুরু দেখা যায়। দেখুন, কবিতাটা কিন্তু কোনো রূপকথার মতো নিখুঁত ভালোবাসার ছবি দিয়ে শেষ হচ্ছে না, বরং শেষ হচ্ছে একটা সুন্দর সম্ভাবনার ইঙ্গিত দিয়ে। শিশুর আধো আধো ডাক এখন আর শুধু কান্না নয়, মায়ের কাছে তা হয়ে উঠেছে এক মুঠো সুর। আর সেই সুরগুলো বেলুনের মতো আকাশে ভেসে উঠছে। মানে এটা কোনো সমাপ্তি নয়, এটা একটা সম্পর্কের সুন্দর শুরু। প্রশ্ন হলো, প্লাথো কিভাবে শুধুমাত্র শব্দ দিয়ে এত জটিল একটা অনুভূতি তৈরি করলেন? এর পেছনে রয়েছে তার অসাধারণ কাব্যিক কৌশল। চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক।
প্লাথো খুব দক্ষতার সাথে উপমা বা সিমিলি ব্যবহার করেছেন। তিনি মাতৃত্বের মতো একটা বিমূর্ত অভিজ্ঞতাকে আমাদের চেনা জানা দৈনন্দিন বস্তুর সাথে তুলনা করেছেন। এতে করে তার অনুভূতিগুলো আমরা আরও সহজে ধরতে পারি। যেমন এই বিখ্যাত লাইনটা, শিশুকে একটা মোটা সোনার ঘড়ির সাথে তুলনা করে তিনি শুরুতেই একটা যান্ত্রিক আর আবেগহীন ছবি তৈরি করছেন, যা পুরো কবিতার সুরটা বেঁধে দেয়। উপমার পাশাপাশি প্লাথ রূপক বা ম্যাটাফোরও ব্যবহার করেছেন। এখানে তুলনাটা আরও সরাসরি, আরও জোরালো। একটা মাত্র রূপক ব্যবহার করেই তিনি মনের একটা গভীর অবস্থা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এই প্রত্যেকটা রূপকই কিন্তু মায়ের মানসিক অবস্থার কথা বলে। শিশুকে যখন তিনি নতুন মূর্তি বলছেন, তখন আমরা তার দূরত্বটা বুঝতে পারি। আবার নিজেকে যখন মেঘ বলছেন, তখন তার পরিচয় সংকটটা স্পষ্ট হয়। আর শেষে কান্না যখন সুর হয়ে যায়, তখন আমরা তার ভালোবাসার শুরুটা দেখতে পাই। তো এতক্ষণ আমরা কবিতার গভীরে ছিলাম। এবার চলুন একটু বড় ছবিটা দেখি। প্রশ্নটা হলো, ৬০ বছরেরও বেশি সময় পরেও এই কবিতাটা কেন এত গুরুত্বপূর্ণ, এত বিপ্লবী মনে হয়? এর কারণ হল প্লাথের আপোষহীন সততা। সমাজ বা পপুলার কালচারে মাতৃত্বকে যেভাবে দেখানো হয়, যেখানে শুধুই আনন্দ আর নিখুঁত বন্ধন, প্লাথ সেই ছবির একেবারে বিপরীত একটা বাস্তবতাকে তুলে ধরেছেন। তিনি দ্বিধা, দূরত্ব আর বিভ্রান্তির কথা বলতে ভয় পাননি। আর এ কারণেই কবিতাটা এত গুরুত্বপূর্ণ, কারণ এটি সেই সব অব্যক্ত অনুভূতিকে ভাষা দেয় যা অনেক নতুন বাবা মা অনুভব করেন কিন্তু প্রকাশ করতে পারেন না। প্লাথ যেন তাদের হয়ে কথা বলছেন, তাদের অনুভূতিগুলোকে স্বীকৃতি দিচ্ছেন। শেষ পর্যন্ত সিলভিয়া প্লাথার সবচেয়ে বড় অবদান হয়তো শুধু তার সুন্দর ভাষা নয়, বরং তার নির্ভেজাল সত্য বলার সাহস। তিনি আমাদের জীবনের সবচেয়ে চিরচেনা অভিজ্ঞতাগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করেন। আর আমাদের সামনে এই প্রশ্নটা রেখে যান, আমরা যা জানি বা যা বিশ্বাস করি, তার আড়ালের সত্যিটা খোঁজার সাহস কি আমাদের আছে?